হ্যালো বন্ধুরা, আজকে আমি এমন একটি গল্প বলতে যাচ্ছি যেটি শুনে আপনারা নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। তার আগে অবশ্যই কানে হেডফোন লাগিয়ে নিবেন। তো চলো বন্ধুরা, শুরু করি। 4 বছর পর আমি ফিরলাম আমার সেই ছোট্ট গ্রামে। শহরের কোলাহল, ক্লাস, পরীক্ষা, চাকরির ইন্টারভিউ সব মিলিয়ে এতটা সময় কোথা দিয়ে গেল বুঝতেই পারিনি। কিন্তু এখন যখন ট্রেনটা স্টেশনে থামে আর আমি সেই চেনা কুয়াশাভাজা বাতাসে নাক ডুবাই, মনে হয় এইটুকু জায়গায় আমার সবচেয়ে নিরাপদ আশ্রয়। গ্রামের স্টেশনটা তেমন একটা বদলায়নি। সেই পুরনো কাঠের বেঞ্চ, ঘুমকাতুরে কুলিদের ভাঙা চা গ্লাসের শব্দ আর চায়ের দোকান থেকে আসা গরম দুধের ঘ্রাণ, কিছুই বদলায়নি। বদলেছে শুধু আমি, আর হয়তো সুমি ভাবি। আমি রিকশায় চড়ি। রাস্তার পাশে তালগাছ, মাঝে মাঝে শালিকের ঝাঁক উড়ে যাচ্ছে, ছোট ছোট কাঁচা পথ এখন কিছুটা পাকা হয়েছে বটে, তবে সেই চেনা সৌন্দর্য অটুট। হঠাৎ মনে পড়ে, ভাবি তো জানেই না আজ ফিরছি। একবার ফোন দিতে গিয়েও থেমে যাই। চমকে দেওয়াটাই বরং ভালো। আমাদের বাড়ির গেটটা কাঠের, সাদা রং করা, যার কিছুটা খসে পড়েছে। পেছনের বাগানে জবা গাছে লাল ফুল ফুটেছে। মনে পড়ল ছোটবেলায় আমি আর ভাবি একসাথে গাছগুলো লাগিয়েছিলাম। গেট ঠেলে ভেতরে ঢুকতেই চোখে পড়ল সুমি ভাবি। সে উঠোনে দাঁড়িয়ে, হাতে মাটি মাখানো বালতি, চোখে চশমা, কপালে হালকা ঘাম, কাঁধে একটা সাদা ওড়না। সে আমাকে প্রথমে চিনতেই পারল না। তারপর এক মুহূর্ত থেমে বিস্ময়ে তাকিয়ে থাকল। রায়ান, তার গলা কেঁপে উঠল, যেন কোনো পুরনো গান হঠাৎ বাজতে শুরু করেছে। আমি হেসে বললাম, ভাবি, চিনতে পারোনি? সে ছুটে এলো না, হাসল না, বরং চুপ করে দাঁড়িয়ে থাকল। তারপর ধীরে এসে বলল, তুমি তো 4 বছর পর একটাও খবর দিলে না। ঘি আমার মনে হলো সময়টা যেন থেমে গেছে। তার চোখে একটু অভিমান, একটু বিস্ময়, আর অনেক না বলা কথা। আমি বললাম, হ্যাঁ, একটু হঠাৎই আসা। চাকরির জন্য ইন্টারভিউ শেষে ভাবলাম গ্রামে একটু যাই। খুব ভিতরে ঢুকতেই পরিচিত ঘরের গন্ধ পেলাম, মাটির দেয়াল, কাঠের মেঝে, আর রান্নাঘর থেকে ভেসে আসা গরম ভাতের গন্ধ। মা তখন নামাজ পড়ছেন। আমাকে দেখে চোখ ছলছল করে উঠল। আমার ছেলে ফিরল, মা জড়িয়ে ধরলেন। আমি তাকিয়ে দেখি ভাবি দাঁড়িয়ে আছে দরজার পাশে, এক হাতে ওড়না ঠিক করছে, আর চোখ নামিয়ে রেখেছে। রাতটা কাটল অনেক গল্পে। বাবা নেই আমাদের, অনেক আগে মারা গেছেন। ভাই, মানে ফারুক ভাই, শহরে চাকরিতে। ফোনে মাঝে মধ্যে কথা হয়, তবে তার সঙ্গে তেমন যোগাযোগ নেই এখন। আর ভাবি, সে একা থাকে বাড়িতে মা আর আমার ছোট চাচার মেয়েকে নিয়ে। বিয়ে হয়েছে 6 বছর, কিন্তু তাদের কোনো সন্তান নেই। সেই নিঃসঙ্গতাই কি তাকে আরও নরম করে দিয়েছে? রাতের খাবারের পর উঠোনে চুপচাপ বসেছিলাম। আকাশে তারা জ্বলছে। হঠাৎ দেখি ভাবি এক কাপ চা নিয়ে পাশে এসে বসেছে। তোমার জন্য চা করে আনলাম। তোমার পছন্দ মতোই, কম দুধ, বেশি আদা, সে মুচকি হেসে বলল। আমি অবাক হয়ে তাকালাম। তুমি এখনো মনে রেখেছ? সে চোখ নামিয়ে বলল, সবকিছু ভুলে যাওয়া যায় না রায়ান। আমার গলা শুকিয়ে গেল। আমি কিছু বলিনি, শুধু চায়ের কাপটা হাতে নিয়ে এক চুমুকে পুরনো দিনগুলো গিলতে লাগলাম। তারপর আমাদের মধ্যে নেমে এল এক অদ্ভুত নীরবতা। তা তিক্ত নয়, বরং খুব গভীর, প্রশান্ত। যেন দুই আত্মা একই ছাদের নিচে বসে থেকেও একে অপরের ভেতরের বাতাসে শ্বাস নিচ্ছে। গ্রামে আসার পরদিন সকালটা শুরু হয় পাখির ডাক আর পাতার ফাঁক দিয়ে আসা নরম রোদে। আমি বারান্দায় বসে গরম চা হাতে দেখি বাগানে ভাবি গাছগুলোর পাতা পরিষ্কার করছে। প্রতিটি পাতার উপর তার যত্ন, যেন কথায় না বলা ভালোবাসা। আমি চোখ বন্ধ করি, ফিরে যাই আরও কয়েক বছর পেছনে। আমি তখন ক্লাস 10। ভাইয়ার বিয়ে ঠিক হল। আমরা খুব উত্তেজিত ছিলাম। মা রান্নাঘরে, চাচা কাকারা উঠোনে, আর আমি তো পাত্রী দেখতে যাওয়ার বায়নায় পড়েছি। প্রথমবার সুমি ভাবিকে দেখি ওদের ড্রয়িং রুমে। লাল গোলাপি রঙের শাড়ি, গলায় হালকা সোনার চেইন, আর মুখভরা এক চমৎকার ধৈর্য। এমন একটা নীরবতা তার ভেতরে ছিল যা আমাকে দারুণভাবে টেনেছিল। আমি তো তাকিয়েই ছিলাম, আর মা পাশে খোঁচা দিয়ে বলল, চোখ নিচে নামা শিখ রে। তারপরের দিনগুলো যেন গল্পের মতো কেটেছে। ভাইয়া বিয়ে করল। ভাবি বাড়িতে এলো। প্রথম দিকে ভীষণ লাজুক ছিল। চুপচাপ রান্নাঘরে মার সাথে থাকত, আর মাঝে মাঝে ছোট্ট করে হেসে বলত, রায়ান, একটু এদিকটা ধুয়ে দেবে? তখন আমি ভেবে পেতাম না কেন আমার বুক কাঁপে যখন সে আমার নাম ধরে ডাকে। একদিন দুপুরে আমি পড়ছি। বাইরে রোদ ঝলমলে, আম কুড়োনোর সময়। ভাবি ছাদে পুঁইশাক শুকাতে তুলছিল। আমি ওপরে গিয়ে বললাম, ভাবি, আমরাও আম কুড়াইতে যাই না? সে তাকিয়ে বলল, তুমি তো আর ছোট নেই।
আমি হেসে বললাম, ছোট না বলেই তো চাই বড়দের মতো কিছু স্মৃতি হোক। সে তখন হালকা হাসে। আর সেই হাসি আমি আজও ভুলতে পারিনি। সেই নির্দোষতা, সেই চোখের ভেতরকার স্বচ্ছতা। কোনো লুকোচুরি নেই, কোনো প্রলোভন নেই, শুধু এক অদ্ভুত বন্ধন, যে বন্ধনে আমি ধীরে ধীরে জড়িয়ে যাচ্ছিলাম। পরের বছর ফারুক ভাই শহরে ট্রান্সফার পান। সপ্তাহে একদিন করে বাড়ি আসতেন। ভাবি তখন পুরো বাড়ির দায়িত্বে। মা মাঝে মাঝে অসুস্থ থাকতেন। আমি কলেজে উঠি। ভাবির সঙ্গ তখন বাড়ে। প্রতিদিন বিকেলে আমরা উঠোনে বসতাম। আমি পড়তাম আর সে সূচিকর্ম করত। মাঝে মাঝে আমি গল্প বলতাম, ক্লাসের, বন্ধুর, জীবনের। একদিন সে হঠাৎ বলল, তোমার কথা শুনলে মনে হয় আমি আমার কৈশোরটা মিস করেছি। আমি অবাক হয়ে বললাম, তুমি তো তখনই বিয়ে করেছ, তাই না? সে মাথা হেঁট করে বলল, হ্যাঁ। খুব তাড়াহুড়ো করে সব হয়ে গেছিল। তখন বুঝিনি আসলে কি হারাচ্ছি। আমি অনেকক্ষণ চুপ ছিলাম। আমার বুকের কোথাও যেন কেউ ধাক্কা দিল। আমি বলতে চাইলাম, তুমি যা হারিয়েছ তা আমি দিতে পারতাম, কিন্তু বলিনি। কারণ তখনও বুঝতাম কিছু অনুভূতির জন্ম হয় নীরবতাতেই। সেইসব দিন, সেইসব সন্ধ্যা আজও আমার ভেতরে বেঁচে আছে। এবং ভাবি এখনো আগের মতোই, অল্প কথা, মৃদু হাসি, আর একদম নিঃস্বার্থ ভালোবাসার ছায়া। আমি জানতাম 4 বছর পর ফিরে এসে তাকে দেখার পর কেন আমার বুকের ভেতর এমন কাঁপছে। কারণ কিছু সম্পর্ক নাম পায় না, তবু হৃদয়ের গভীর কোণে গোপন এক গল্প হয়ে থেকে যায়। বিকেলের আলো একটু একটু করে নরম হয়ে আসছিল। আমি উঠোনে বসে বই পড়ছিলাম। পাশের বাগানে ভাবি ঝাড়ু দিচ্ছিল। সময়টা যেন স্তব্ধ হয়েছিল। বাড়ির ভেতরে যেন একগা নির্জনতা। এই বাড়িতে আগে যখন ভাইয়া থাকতেন, প্রতিটি ঘরে জীবন ছিল, হাসি, ঝগড়া, গল্প। এখন সেই জায়গায় নেমে এসেছে এক অদ্ভুত নিস্তব্ধতা, যার মধ্যে শোনা যায় শুধু সময়ের ধাক্কা। সেদিন বিকেলে মা ঘুমিয়েছিলেন। ভাবি রান্না করছিল। আমি হেঁটে গিয়ে রান্নাঘরের পাশে দাঁড়ালাম। কি রান্না করছো ভাবি? সে একটু চমকে তাকাল, তারপর বলল, তোমার পছন্দের ধোকা, আলু ডিম দিয়ে। মনে আছে? আমি হেসে ফেললাম। তুমি এখনো মনে রাখো? সে চুপ করে শুধু বলল, সবকিছু ফেলে দেওয়া যায় না রায়ান। কিছু কিছু মানুষ থেকে যায়। চাইলেও মুছা যায় না। গিয়ে আমি আর কিছু বললাম না। কেমন যেন এক ভার নেমে এলো আমাদের মাঝখানে। ধোয়ার সঙ্গে মিলিয়ে গেল সেই না বলা কথাগুলো। রাতের খাবারের পর আমরা 3 জন উঠোনে বসেছিলাম। মা খুব ঘুম পাচ্ছে বলে উঠে ঘরে গেলেন। আমি আর ভাবি বসে রইলাম। তারপর হঠাৎ সে বলল, তোমার ভাই এখন ফোনেও কম কথা বলে। কাজ নিয়ে ব্যস্ত। আর হয়তো আগ্রহটাও হারিয়েছে। হয়তো আমিই তাকে ক্লান্ত করে ফেলেছি। আমি উঠে তাকালাম। তার কণ্ঠে কোনো অভিযোগ নেই, শুধু এক ধরনের স্বীকারোক্তি। নিঃশব্দে, আত্মমগ্ন। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, তুমি ক্লান্ত করার মতো কেউ না ভাবি। তুমি তো অনেকটা নদীর মতো, শান্ত, ধৈর্যশীল। বরং কেউ যদি তা দেখতে না পায় সেটা তার দোষ। কেউ ভাবি আমার দিকে তাকিয়ে থাকল। সেই চেহারায় আজ এক ধরনের দুর্বলতা ছিল, যেন বহুদিনের জমে থাকা ক্লান্তি এক লহমায় ছড়িয়ে পড়ছে। তুমি এত বড় হয়ে গেছ রায়ান, সে মৃদু হাসল। আগে ছিলে শুধু আমার দেবর, এখন যেন আরেক রকম কাছের মানুষ কেউ। আমার গলা শুকিয়ে গেল। আমি শুধু বললাম, কাছ মানে কি ভাবি? সে কিছু বলল না। হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, আজ একটু ঠান্ডা পড়ছে। তুমি ভেতরে যাও। ঘুমের আগে আমি অনেকক্ষণ জানালায় বসে থাকি। বাইরে পূর্ণিমার আলোয় উঠোন ঝকমক করছে। এবং ভাবি একা রান্নাঘর গুছিয়ে ঘরে ঢুকছে। তার চলাফেরায় কিছু একটা আছে, একটা চাপা তীব্রতা, যা চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। আমি জানি এই অনুভূতির নাম রাখা যায় না। আমার নিজের মনও যেন এক ধরনের টানাপোড়েনে পড়েছে। আমি চাইলেও সেটা অস্বীকার করতে পারি না। ভাবি একদিকে আমার ভাইয়ের স্ত্রী, অন্যদিকে আমার হৃদয়ের সবচেয়ে নির্ভরযোগ্য, সবচেয়ে মায়াবী অংশ। এই দ্বন্দ্ব নিয়েই আমি ঘুমাতে যাই। দিনটা ছিল মেঘলা। সকাল থেকেই আকাশ ঘন কালো। বাতাস ভারী হয়ে আছে, যেন বৃষ্টি নামার অপেক্ষায়। মা তখন পাশের পাড়ায় আত্মীয় বাড়ি গেছেন, ফিরতে দেরি হবে। বাড়িতে কেবল আমি আর ভাবি। আমি বারান্দায় বসেছিলাম, হাতে বই। কিন্তু চোখ বইয়ে আটকে থাকছিল না। কারণ মাথার ভেতরে কেবল একটাই নাম, সুমি ভাবি। তিনি রান্নাঘরে ছিলেন। হঠাৎ ঝড়ের মতো বৃষ্টি নামল। আকাশের গর্জন, টিনের চালের উপর বৃষ্টির শব্দ, সবকিছু মিলে পরিবেশটা এক ধরনের কল্পনার মতো হয়ে গেল। রায়ান, ভাবির গলা। আমি উঠে গেলাম রান্নাঘরের দিকে। তাড়াতাড়ি ছাদে চল।
পুঁইশাক শুকাতে দিয়েছিলাম, সব ভিজে যাবে। আমরা দুজন ছুটে ছাদে উঠলাম। বৃষ্টির মধ্যে বাতাসে ওড়ানো শাড়ি সামলে ভাবি কাপড়গুলো গুছাতে লাগলেন। আমি তাকে সাহায্য করলাম। কিন্তু হঠাৎ এক ঝাপটা বাতাস ও বৃষ্টিতে ওর ওড়নাটা উড়ে গেল। আমি হাত বাড়িয়ে ধরলাম। আমাদের দুজনের হাত একসাথে পড়ল ওড়নার সুতায়। চোখে চোখ পড়ল। ভিজে চুল, কপাল বেয়ে গড়িয়ে পড়া জলের ধারা, কাপড়ের ভাঁজে জমে থাকা কাঁপুনি। আমি তাকিয়েছিলাম স্থির হয়ে। সে চোখ সরিয়ে নিতে চাইল, কিন্তু পারল না। আমি ফিসফিস করে বললাম, তুমি কাঁপছো ভাবি। ভিতরে চলো। সে কিছু বলল না, শুধু মাথা নাড়ল। আমরা নিচে নামলাম। ভেতরে ঢুকে সে কাপড় চেঞ্জ করতে গেল। আমি বসে রইলাম ড্রয়িং রুমে, বৃষ্টির শব্দের নিচে চাপা পড়ে থাকা নিজের হৃদস্পন্দন শুনতে শুনতে। কিছুক্ষণ পর সে এলো, হালকা গোলাপি জামদানি শাড়ি, সাদা ব্লাউজ, খোলা চুল। চোখে ক্লান্তি আর অস্বস্তি। তবু সে এসে বলল, তুমি তো ভিজে গেছ। তোয়ালে আনছি। আমি বললাম, থাক, আমি ঠিক আছি। কিন্তু সে জোর করে আমার হাতে তোয়ালে ধরিয়ে দিয়ে বলল, ভিজে থাকলে ঠান্ডা লেগে যাবে। আমি একটুও নড়লাম না, শুধু তাকিয়ে রইলাম। তার চোখে তখন কিছু ছিল, ভয়, লজ্জা এবং এক অপার চেনা অনুভব। আমি বললাম, ভাবি, তুমি জানো না কতদিন ধরে তোমায় কিছু বলতে চাইছি, কিন্তু পারি না। সে আমার মুখ চেপে ধরল হাতে। চুপ রায়ান। আমি শুনতেও ভয় পাই, কারণ আমি জানি তুমি যা বলবে তাতে আমি ভেঙে যাব। আমার চোখ জ্বলে ভরে গেল। তুমি কি ভেবেছ আমি কিছুই বুঝি না? তার গলা কাঁপছিল। তুমি যেভাবে তাকাও, যেভাবে আমার পছন্দের জিনিস মনে রাখো, আমার নিঃশব্দ অভিমানগুলো বুঝে ফেলো। আমি কি তা টের পাই না? আমি বললাম, তুমি যদি জানো তাহলে কিছু বলো না কেন? সে চুপ করে থাকল। তারপর বলল, কারণ তুমি আমার দেবর, আমি কারো স্ত্রী। এই সম্পর্কের একটা সীমা আছে, আর সেই সীমা পেরিয়ে গেলে ভালোবাসাও পাপ হয়ে যায়। আমার চোখ বেয়ে জল পড়ল। কিন্তু আমি পাপ করতে চাই না ভাবি। আমি শুধু চাই তুমি জানো আমি তোমায় কতটা ভালোবাসি। সে এগিয়ে এসে আমার কপালে হাত রাখল। বলল, আমি জানি। আর এই ভালোবাসায় যদি সীমার ভেতরে থেকে থেকে বেঁচে থাকে, সেটাই সবচেয়ে পবিত্র হবে। তারপর সে আমার দিকে তাকিয়ে বলল, তুমি আমার খুব কাছের মানুষ রায়ান। আর হয়তো তুমি আমায় যতটা চেনো কেউ কখনো তা পারেনি। কিন্তু আমাদের মাঝে যে দেয়াল, তাকে ভাঙলে আমরা দুজনই ধ্বংস হয়ে যাব। সে ধীরে ধীরে ফিরে গেল নিজের ঘরে। আর আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম সেদিন। বাইরে তখনও বৃষ্টি, আর আমার ভেতরে এক যুদ্ধের শেষ শব্দ। সেদিনের পর আর আমরা আগের মতো ছিলাম না, তবে বদলে যাইনি, ভেঙেও পড়িনি। আমাদের মাঝে গড়ে উঠল এক অদৃশ্য সমঝোতা, যেখানে শব্দ নয়, চোখের ভাষাই ছিল সবচেয়ে প্রখর। আমি প্রতিদিন বারান্দায় বসতাম, ভাবি প্রতিদিন ঠিক সময়ে চা এনে দিতেন। আমি বলতাম, আজ চায় দারচিনি কম। সে হেসে বলত, আগামীকাল ঠিক করে দেব। কথাগুলো সাধারণ ছিল, কিন্তু তার ভেতরে ছিল শতখানা না বলা অনুভব। একদিন সন্ধ্যাবেলা, বিদায়ের আগে, আমি ঘরের জিনিস গুছাচ্ছিলাম। ভাবি দরজায় দাঁড়িয়েছিল, ঠোঁটে চিরচেনা নিঃশব্দ হাসি। আমি তাকিয়ে বললাম, তুমি তো কিছু জিজ্ঞেস করো না। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি? সে বলল, কারণ আমি জানি তুমি কোথায় যেও না কেন। একটা জায়গা আছে যেটা কোনো চাকরি, কোনো শহর, কোনো দূরত্ব মুছতে পারবে না। আমি বিস্ময়ে বললাম, কোনো জায়গা? সে চোখ নামিয়ে বলল, আমার বুকের ঠিক ডান পাশে, হৃদয়ের খুব কাছের এক কোণায়। যেখানে তুমি থাকো রায়ান। আমার বুকটা ধসে পড়ল সেই শব্দে। কিছু বলতে পারলাম না। তারপর সে এক প্যাকেট আমার হাতে দিয়ে বলল, টিফিন বক্স, ভাতুডিম আর পুঁইশাক, তোমার প্রিয়। ট্রেনে খেয়েই আমি নিচু গলায় বললাম, তোমায় খুব মিস করব ভাবি গো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এইরকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।